জানিয়ে দেব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদদের শুরুতেই থাকছে ইসরায়েলকে 200 মিজানের আঘাত। ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে শুরু হল নতুন উত্তেজনা। এবারে থাকছে গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। এরপরে জানিয়ে দেব পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে আবার কেন বিক্ষোভ ছড়িয়ে পড়ল। আরও থাকছে পাকিস্তানের কাছে যুক্তরাষ্ট্রের আকাশযুদ্ধ ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন। সবশেষে জানিয়ে দেব নোবেল জেতার স্বপ্নভঙ্গ ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদদের শিরোনাম। এবারে বিস্তারিত। ইসরায়েলকে 200 মিজানের আঘাত। ইরানের পাল্টা হামলায় শুরু হল মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা। মধ্যপ্রাচ্যে আবারও চরম উত্তেজনা। ইসরায়েলের বিরুদ্ধে ইরান চালিয়েছে ভয়াবহ মিজান হামলা। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে ইরান ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে প্রায় 200 শতাধিক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে। ইরানি প্রতিরক্ষা বাহিনীর এক মুখপত্র দাবি করেছেন, এই হামলা ছিল ইসরায়েলের সাম্প্রতিক তেহরান ও ইস্পাহান অঞ্চলে চালানো বিমান হামলার প্রতিশোধমূলক জবাব। মুখপত্র বলেন, ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত এবং কোনো রাষ্ট্র আমাদের সীমা লঙ্ঘন করলে তার জবাব দেয়া হবে কঠিনভাবে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে যে ইরান থেকে উৎক্ষেপণ করা অনেক মিসাইলই মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, অ্যারো ও ডেভিড স্লিং একত্রে সক্রিয় হয়ে প্রায় 70% মিসাইল প্রতিহত করেছে বলে তারা দাবি করেছে। তবুও কিছু মিসাইল দক্ষিণ ও পূর্বাঞ্চলের কয়েকটি শহরে আঘাত হানে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অন্তত 4 জন নিহত ও 2 ডজনের বেশি আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। জরুরি সেবাকর্মীরা এখন ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই হামলার মধ্য দিয়ে ইরান একদিকে নিজেদের শক্তি প্রদর্শন করেছে, অন্যদিকে ইসরায়েলকে সরাসরি যুদ্ধের দিকে টেনে নিচ্ছে। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে এক ধরনের ক্ষমতার ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুটেরেস 2 দেশকেই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যে কোনো সামরিক সংঘর্ষের মূল ভুক্তভোগী সাধারণ মানুষ। আমরা যুদ্ধ নয়, শান্তির পথ বেছে নিতে চাই। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইসরায়েলের পাশে রয়েছে এবং প্রয়োজনে অতিরিক্ত প্রতিরক্ষা সহায়তা দেবে। অপরদিকে রাশিয়া ও চীন উভয়েই এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই মিজান হামলা কেবল সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং এটি একটি কৌশলগত বার্তা, যেখানে ইরান স্পষ্ট করে দিয়েছে যে তারা সরাসরি ইসরায়েলকে মোকাবেলা করতে প্রস্তুত। তবে যদি এই সংঘর্ষ অব্যাহত থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা আরও নাজুক অবস্থায় পড়তে পারে। বর্তমানে তেল আভিভ ও জেরুজালেম সহ বেশ কয়েকটি শহরে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। ইসরায়েলি নাগরিকদের আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে বলা হয়েছে। পরিস্থিতি এখন উত্তপ্ত এবং আন্তর্জাতিক সম্প্রদায় ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এই যুদ্ধের পরবর্তী ধাপ। গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। দীর্ঘ 2 বছরের ভয়াবহ হত্যাযজ্ঞ ও সামরিক অভিযান চালানোর পর অবশেষে গাজা উপত্যকার কয়েকটি এলাকা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অংশ হিসেবে এই সেনা প্রত্যাহার 3 ধাপে সম্পন্ন হবে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে সেনা সরিয়ে নেওয়া হলেও গাজার অর্ধেকের বেশি ভূখণ্ড এখনও ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণেই থাকবে। গাজার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী ইতোমধ্যে গাজা সিটির উত্তর-পশ্চিম অঞ্চল থেকে পূর্ব দিকে সরে গেছে। ইসরায়েলি গণমাধ্যমও এই তথ্য নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্রের বরাতে জানানো হয়েছে, সেনারা এমন অবস্থানে ফিরে যাবে যেখানে গাজার প্রায় 53% এখনও তাদের নিয়ন্ত্রণে থাকবে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তার এক পোস্টে বলেছেন, নির্ধারিত সীমারেখা পর্যন্ত সেনা প্রত্যাহার কার্যক্রম চলবে। গত সপ্তাহে হোয়াইট হাউস একটি মানচিত্র প্রকাশ করেছিল, যেখানে হলুদ রেখা দিয়ে সেনা প্রত্যাহারের প্রাথমিক সীমারেখা দেখানো হয়। এটিকে সেনা প্রত্যাহারের 3 ধাপের প্রথম ধাপ বলে উল্লেখ করা হয়েছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় 67,000-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং
প্রায় 1,70,000 মানুষ আহত হয়েছেন। শুধু শিশুদের ওপর এই যুদ্ধের প্রভাব ভয়াবহ। ইউনিসেফ জানিয়েছে এ পর্যন্ত 20,000-এরও বেশি শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও 42,000-এরও বেশি শিশু, যাদের মধ্যে অন্তত 21,000 স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে জীবনযুদ্ধে অবশিষ্ট সময় কাটাচ্ছে। গাজা থেকে সেনা প্রত্যাহারের এই প্রক্রিয়াকে অনেক আন্তর্জাতিক মহল শান্তির সম্ভাবনার প্রথম ধাপ হিসেবে দেখলেও বাস্তবে সেখানে মানবিক সংকট এবং ধ্বংসযজ্ঞের চিত্র এখনও ভয়াবহ রয়ে গেছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে আবার কেন বিক্ষোভ ছড়িয়ে পড়ল? পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে থমথমে পরিস্থিতি। গতকাল বৃহস্পতিবার ওই অঞ্চল টানা চতুর্থ দিনের মতো অচল ছিল। গত কয়েকদিনে সেখানে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে 15 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 3 জন পুলিশ কর্মকর্তাও আছেন। কেন্দ্রীয় সরকার একটি আলোচক কমিটি গঠন করেছে। ওই কমিটির সদস্যরা গতকাল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদ পৌঁছেছেন। কমিটি আলোচনার মাধ্যমে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির বা জেএএসির সঙ্গে বৈঠক করবে। জেএসিসি হল এমন একটি সংস্থা যা ব্যবসায়ী ও নাগরিক সমাজভিত্তিক সংগঠনগুলোর প্রতিনিধিত্ব করছে। এটি পুরো অঞ্চলে সাধারণ মানুষের অসন্তোষের কণ্ঠস্বর হিসেবে পরিচিত। অধিকারকর্মী শওকত নওয়াজ মীরের নেতৃত্বে জেএএসি গত 29 সেপ্টেম্বর থেকে এমন অচলাবস্থা শুরু করেছে। এতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের অনেক জায়গা পুরোপুরি থমকে গেছে। কাশ্মীর সরকার ইতিমধ্যে পুরো যোগাযোগ ব্যবস্থা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। গত 28 সেপ্টেম্বর থেকে স্থানীয় বাসিন্দারা মুঠোফোন ও ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। মুজাফফরাবাদে যেসব বাজার জমজমাট থাকে সেগুলো এখন সম্পূর্ণ বন্ধ। রাস্তার পাশে যারা পণ্য বিক্রি করেন তাদেরও উপস্থিতি নেই। এমনকি রাস্তায় গণপরিবহনও চলছে না। এ স্থবিরতার কারণে সেখানকার প্রায় 40 লক্ষ মানুষ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। আজাদ কাশ্মীর সরকার এক বিবৃতিতে বলেছে, কর্তৃপক্ষ শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে থাকা প্রচার ও ভুয়ো খবরের প্রভাবে বিভ্রান্ত না হতে জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে তারা। তাদের দাবি, নির্দিষ্ট কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে এমনটা করা হচ্ছে। গত 2 বছরে এ নিয়ে তৃতীয় দফা বড় বিক্ষোভে নেমেছে জেএএসি। সংগঠনের নেতাদের অভিযোগ, সরকারের সঙ্গে আলোচনায় তাদের 38 ধরা দাবির ব্যাপারে কোনো সমঝোতা হয়নি। সে কারণেই নতুন করে এই আন্দোলন শুরু হয়েছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের স্থানীয় সরকার ও তৃণমূল ভিত্তিক আন্দোলনের দীর্ঘ 2 বছরের দ্বন্দ্বকে কেন্দ্র করে বর্তমান এ সংকট তৈরি হয়েছে। এই সময় আন্দোলনকারীরা একাধিকবার রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। পাকিস্তানের কাছে যুক্তরাষ্ট্রের আকাশযুদ্ধ ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন সম্পর্কের উষ্ণতায় নতুন অধ্যায় সূচনা করে। যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে অত্যাধুনিক মাঝারি পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র AIM-120 উন্নত সংস্করণ বিক্রির অনুমোদন দিয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের যুদ্ধ মন্ত্রণালয়, যা আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় নামে পরিচিত ছিল, এক সরকারি ঘোষণায় ইসলামাবাদকে এই ক্ষেপণাস্ত্রের নতুন ক্রেতাদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বৃহস্পতিবার 9 অক্টোবর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে এনডিটিভি। এই অনুমোদন আসে কয়েক সপ্তাহ পর, যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরকে হোয়াইট হাউসে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির বিবরণ। যুক্তরাষ্ট্রের যুদ্ধ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী ক্ষেপণাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রেথিয়ন একটি পূর্ববর্তী প্রতিরক্ষা চুক্তির সংশোধিত সংস্করণে $41.6 মিলিয়ন অতিরিক্ত বরাদ্দ পেয়েছে। এর আওতায় ক্ষেপণাস্ত্রের C8 এবং D3 মডেল তৈরি করা হবে। নতুন এই সংশোধিত চুক্তিতে প্যারিস থেম অন্তর্ভুক্ত করা হয়েছে, ফলে পুরো প্রকল্পের মূল্য দাঁড়িয়েছে প্রায় $2.51 বিলিয়ন। উৎপাদন কাজ শেষ হবার সময়সীমা নির্ধারণ করা হয়েছে 2030 সালের মে মাস পর্যন্ত। চুক্তির আওতায় পাকিস্তান ছাড়াও যুক্তরাজ্য, পোল্যান্ড, জার্মানি, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, কাতার, সৌদি আরব, জাপান, দক্ষিণ কোরিয়া, ইসরায়েল, তুরস্ক সহ 30-এরও বেশি দেশ রয়েছে। নোবেল জেতার স্বপ্নভঙ্গ ট্রাম্পের। নোবেল শান্তি পুরস্কারের স্বপ্নটা এবারও পূরণ হল না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শেষ 1 বছরে বিশ্বজুড়ে একাধিক সংঘাত রুখে দিয়েছেন এমন দাবি করে নিজেকে নোবেলের দাবিদার হিসেবে ঘোষণা করে আসছিলেন দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসা এই রাজনীতিক। এ বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো। ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় মাচাদোর নিরবশ কাজ ও দেশটিতে এক নায়কতন্ত্র থেকে ন্যায্য ও শান্তিপূর্ণ পরিবর্তনের সংগ্রামের স্বীকৃতি হিসাবে তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই ট্রাম্প নোবেল পুরস্কার পাওয়ার ইচ্ছা প্রকাশ করে আসছেন। তিনি মনে করেন বিশ্বজুড়ে সংঘাত কমাতে তার ভূমিকা বড়। বৃহস্পতিবার এক বক্তব্যে তিনি বলেন, তারা যা করবে সেটা তাদের বিষয়। আমি একটাই কথা জানি, আমি এসব কিছু পুরস্কারের জন্য করিনি। আমি করেছি কারণ আমি অনেক মানুষের জীবন বাঁচিয়েছি।
2025 সালের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল 1 ফেব্রুয়ারি। ট্রাম্পের কিছু মনোনয়ন সেই সময়সীমার পর জমা পড়ায় সেগুলো বিবেচনায় নেওয়া হয়নি। নিউ ইয়র্কের রিপাবলিকান প্রতিনিধি ক্লডিয়া টেনি ডিসেম্বরে তাকে মনোনীত করেছিলেন 2020 সালে ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার আব্রাহাম অ্যাকর্ডস চুক্তির মধ্যস্থতার জন্য। ট্রাম্প ও তার সমর্থকরাও অবশ্য এই সিদ্ধান্তকে তার প্রতি ইচ্ছাকৃত উপেক্ষা হিসাবে দেখছেন। তাদের দাবি, ট্রাম্প ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নোবেল শান্তি পুরস্কার প্রথম দেওয়া হয় 1901 সালে। আলফ্রেড নোবেল তার উইলে উল্লেখ করেছিলেন, এই পুরস্কার দেওয়া হবে এমন কাউকে যিনি জাতির মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন, নিরস্ত্রীকরণ বা শান্তি প্রতিষ্ঠায় সবচেয়ে বড় অবদান রেখেছেন। এই পর্যন্ত 3 জন মার্কিন প্রেসিডেন্ট এই পুরস্কার পেয়েছেন: থিওডোর রুজভেল্ট 1906, উড্রো উইলসন 1919 ও বারাক ওবামা 2009। সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার পুরস্কার পেয়েছিলেন 2002 সালে, আর সাবেক ভাইস প্রেসিডেন্ট অ্যালবার্ট আর্নল্ড বা অ্যাল গোর পেয়েছিলেন 2007 সালে। ট্রাম্প ওবামার নোবেল জয় নিয়ে কটাক্ষ করে বলেন, সে কিছু না করেই পুরস্কার পেয়েছিল, তারা ওবামাকে পুরস্কার দিয়েছে দেশের ক্ষতি করার জন্য। ট্রাম্প দাবি করেন তিনি 7টি যুদ্ধ শেষ করেছেন। তবে তার দাবি নিয়ে বিতর্ক আছে, কারণ এর বেশ কিছু সংঘাত কেবল উত্তেজনা কমানো পর্যন্তই সীমাবদ্ধ ছিল। ইসরায়েল ও হামাসের যুদ্ধ থামাতে কিছু অগ্রগতি হলেও পুরো যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও ট্রাম্পের দাবিগুলো এখনও বাস্তবে প্রমাণিত হয়নি। গত অগাস্টে তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনকে আলাস্কায় বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকিকে ডাকেননি। বৈঠক ব্যর্থ হয়। 2022 সালে শুরু হওয়া যুদ্ধ এখনও শেষ করা সম্ভব হয়নি। ট্রাম্প আন্তর্জাতিক শান্তির কথা বললেও নিজ দেশে তার প্রশাসন বিভক্ত ও অশান্ত। তিনি অভিবাসীদের বহিষ্কারে ইতিহাসের সবচেয়ে বড় অভিযান শুরু করেছেন। বিরোধীদের বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করছেন। অপরাধ নিয়ন্ত্রণের নামে সেনাবাহিনীও নামিয়েছেন মার্কিন শহরগুলোতে। এছাড়া ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন, যা জলবায়ু রক্ষায় বৈশ্বিক প্রচেষ্টায় বড় ধাক্কা দেয়। তিনি বাণিজ্য যুদ্ধে জড়িয়েছেন নানা দেশের সঙ্গে, আর নিজের ইচ্ছা চাপিয়ে দিতে শুল্ক নীতিকে ব্যবহার করেছেন অস্ত্র হিসাবে। এবছর ট্রাম্পের নাম প্রস্তাব করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত ও পাকিস্তান সরকারও। তারা সবাই দাবি করেছিলেন ট্রাম্প তাদের অঞ্চলে শান্তি স্থাপনে ভূমিকা রেখেছেন। তবে এইসব মনোনয়নও সময়সীমার পর জমা পড়ায় বিবেচনায় নেওয়া হয়নি। অবশেষে পুরস্কার গেল মাচাদোর হাতে, যিনি দীর্ঘদিন ধরে স্বৈরা শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে আসছেন ও নিজের দেশকে গণতন্ত্রের পথে ফেরানোর লড়াই চালিয়ে যাচ্ছেন।